শরীরটা এখনো প্রবল উত্তেজনায় উৎকণ্ঠায় ওর ধরফর করে কাঁপছে, তরতর করে করছে কিশোরীর ঘন ঘন পাপড়িযুক্ত আঁখি জোড়া হাসপাশে এলোমেলো পলক ফেলে, অতঃপর লোমকূপগুলি ধীরে ও স্তরে দাঁড়িয়ে যায়। সেই সঙ্গে বারে মস্তিষ্কে ফুচুপুটি দিয়ে দুশ্চিন্তারাও। চেতনার এক পর্যায়ে ললাট বেয়ে তীব্র উত্তেজনা উষ্ণ কয়েক ফোঁটা সেচ জল গড়ালো। টানা টানা ও ভীষণ মায়ায় ঘেরা চোখগুলো অশ্রুতে চিকচিক করছে। ক্ষণকাল মুহূর্ত সে তব্দা দিয়ে রইল। কিয়ৎক্ষণ সময়ের সঙ্গে সঙ্গে বাকরুদ্ধ ও স্তব্ধ, কথা বলতে পারত না। কিংকর্তব্য বিমূঢ় ভাব চোখে মুখে স্পষ্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। মস্তিষ্কে পুরোপুরি অবরুদ্ধ নিস্তব্ধতা যেন ভর করে নিয়েছে। কিন্তু সেকেন্ডের ব্যবধান নিজের অবাধ্য অঘোষিত অনুভূতিগুলো বক্ষের এক কোণে ধামাচাপা দিয়ে উষ্ঠ ভাজের কোণে এক টুকরো প্রাণোচ্ছল ও স্বচ্ছ হাসির রেখা টানল। এরপরে সময় নিয়ে বেশ খানিকটা তাৎপর মিহি কণ্ঠে বলল, তুমি আসবে, বিলিভ মি। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। আধো আমি দুঃস্বপ্ন দেখছি না তো? দেখি একটা চিমটি কাটো তো। শ্যামলা মুখটা নিয়ে ফাহাদ এক ধাপ এগিয়ে গেল ওর সন্নিকটে। ওর স্বচ্ছ প্রাণোচ্ছল ও হাস্যজ্জ্বল মুখটা দেখে কিঞ্চিৎ হাসল। অনেক চেঞ্জ হয়ে গেছিস। আমার নিজ চক্ষুকে সন্দেহ হচ্ছে। এটা কি সেই ছোট্ট পাখি যে আরও 5 বছর আগে একটুখানি ছিল? বাচ্চা বাচ্চা স্বভাব আর ছোটোখাটো একটা মুখ দেখতে ছিল। আজ তার কিনা এত উন্নতি, এত জনপ্রিয়তা। কি সাংঘাতিক পরিবর্তন! জাস্ট বিলিভ মি, কল্পনা করা যায়? আমি তো বাপু ছোটোখাটো একটা চমক পেয়েছি। এখন তো নিজেকে নিয়ে বিশেষভাবে গর্ববোধ হচ্ছে। মনে হচ্ছে আমি কোনো সেলিব্রিটির সঙ্গে দেখা করতে এসেছি। কথাগুলি বলে ফাহাদ মুচকি হাসল। এক সময় মৃদু হাসির ঝলক তার অধর কোণে ছড়িয়ে যায়। ফাহাদের মুখ্য কথন শুনে অনন্যা গা দুলি হো হো করে একগাল হাসি দিল। মনুর মা আর চোখে ওদের দুজনকে সন্ধিয়ান এক নজরে একসঙ্গে এক ঝলক শক্ত চোখে দেখলেন, যেন তারা জেল পলাতক গুরুতর কোনো মার্ডার কেসের আসামি। ব্যাপারটা মনুর মার কাছে এমনই জটিল ও সন্দিগ্ধ চিহ্নিত বলেই মনে হলো। এটা কেবল তার অতিরঞ্জন ভাবনা মাত্র, এর বেশি কিছু না। অনন্যা বুঝলো মনুর মার উপরন্ত বাহ্যিক প্রস্ফুটন মনোভাব। সে মনুর মার উদ্দেশ্যে বলল, উনি আমার কাজিন হন, আমার বড় ভাই সমতুল্য। নাম ফাহাদ। আমি একটু বের হব। দারোয়ানকে গেট আটকাতে নিষেধ করো। জলদি চলে আসবো। এই ধরো 8টা-9টা নাগাদ। মনুর মা ঠিক আছে বলে মাথা ডান দিকে কাজ করলো। অনন্যা ফাহাদকে নিয়ে মেইন রাস্তায় বেরিয়ে পড়ল। ঘড়ির কাঁটা তখন 7টার দিকে স্থির। সমগ্র রাস্তা জুড়ে শিরশিরে শীতল হাওয়া বহমান। শরীর ও মন দুটোই শীতল হাওয়ায় উড়িয়ে ফুরফুরে করে দিয়ে গেল। ব্যস্ত রাস্তা ধরে শত শত গাড়ি যেতে দেখা যায়। দুটো বাচ্চা মা বাবার সঙ্গে হেঁটে যাচ্ছে তাদের পাশ দিয়ে। হঠাৎই মেয়েটা রাগ করে বসলো। সে মায়ের কোলে উঠবে বলে গাল ফুলিয়ে হাঁটা বন্ধ করে দিল, কিন্তু মা নিতে কিছুতেই নারাজ। তার কোমর ব্যথা করছে। ওইদিকে মেয়েটির বাবার মাথায় একটি ভারী ছোট্টখাটো বস্তা। লোকটার পরে ঝোলা ঠালা একটি প্যান্ট সহ সেই সঙ্গে চেক শার্ট। মেয়ের কান্না দেখে পিতার আর ধৈর্য কুলায়নি। এক হাত দিয়ে মাথার ছোট্ট বস্তাটি ধরছে, অপর হাত দিয়ে মেয়েটিকে কোলে তুলে নিল। খুশিতে মেয়েটি কিলকিল করে হেসে দেয়। 2 হাত বাড়িয়ে তার বাবার 2 গালে লালা লাগিয়ে ছোট্ট ছোট্ট দুটো চুমু খেল। বাচ্চা মেয়েটির আশ্চর্যতম কাণ্ডে তো তার পিতা হতবাক, সামান্যতম ভরকালো। খানিক পর হো করে এক গাল হেসেই ফেললেন। সেই হাসিটি অনেক চমৎকার লাগলো তার কাছে। নিজের পিতার কথা মনে পড়ে গেল। হাঁটতে হাঁটতে বেশ কয়েকবার মনে করলো তার নিজের পিতা কম করেনি তার জন্য। প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা থাকে যেমন সে নিজে ছিল। তার হঠাৎ মনটা কেমন বিষণ্ণ বিষণ্ণ লাগলো। এক মুঠো তিমির জোয়ারে ঢেকে গেল। দীর্ঘ একটি শ্বাস টেনে ফাহাদকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, বলা, আমার ঠিকানা পেলে কই? রিমু দিয়েছে। বিনা পয়সায় বসিয়ে বসিয়ে কতগুলি ভাষণ শুনিয়েছে জানিস? তুই যেমন অনন্যা এখন একজন জনপ্রিয় মানুষ। সব দিকে তার সুনাম, জনপ্রিয়তাও ছাড়িয়ে ছিটে। তার কত কত ব্যবসা আছে, 2 হাতে টাকা কামাচ্ছে। তার আন্ডারে কত মানুষ কাজ করছে। সকলে তাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকে। দোকানেও নতুন নতুন কাস্টমারের অভাব নেই। আমার সঙ্গে প্রায় প্রায় দেখা হয়, আমাকে এটা সেটা গিফট দেয়। সেদিনও একটি শাড়ি আর লেহেঙ্গা দিয়েছিল, 2টো মেহেন্দিও। অনন্য হাসলো অট্ট হাসি। হাসতে হাসতে তার চোখ চিকচিক করে, একটুখানি অশ্রু ভিড় জমালো। ফাহাদও হাসে, তবে অল্প, অতি স্বল্প।
কিয়ৎক্ষণ অনন্যা লম্বা খোলা চুলগুলির দিকে মুগ্ধকর আঁকিতে তাকিয়ে থাকে। এরপরে রয়েছে অদর হতে বেরোলো। বেশ সুন্দর হয়ে গেছিস। আমি তো প্রথম সাক্ষাতেই চিনতে পারিনি। আগে লোকটা অর্ধ পাগল ছিল, এবার এমন ভয়ঙ্কর রূপ দেখিয়ে পুরোপুরি পাগল বানিয়ে ছাড়বি। সে বেচারা এবার নিশ্চিত সত্যি সত্যি পাগলে মিলিয়ে নিস। অনন্যা রাগান্বিত হবার কথা থাকলেও সে এক বিন্দুও রাখলো না, বরঞ্চ সম্পূর্ণ সময়টা উদাসীন রইল, মৌনতা ছিল। ফাহাদ ভারী কি অবাক হলো। তুই রাগলি না? অনন্যা ললাটের মধ্যিখানে সূক্ষ্ম ভাঁজ পড়ল। শুনাচে জানতে চাইল, কেন, আমার রাগ করার বিশেষ কোনো কারণ ছিল নাকি? ফাহাদের চক্ষুতে এক মুঠো বিস্ফোরণ ঘটে। অবাক করা দৃষ্টিজোড়া আরো তীক্ষ্ণ হয়। তার কাছে অনন্যার বাহ্যিক আচরণগুলি অনেক অনেক পরিবর্তন মনে হলো। যেখানে এক সময় মেয়েটা অতি চঞ্চল দুরন্ত ছটফটে স্বভাবের ছিল, সেই মেয়েটার মধ্যে অতীতের কোনো আচরণের ছিটে ফোটাও নেই। এ এক আশ্চর্যতম কথা। বর্তমানে এই মেয়েটার চোখে মুখে অদৃশ্য দেয়ালের এক গাম্ভীর্য ভাব চিত্ত ফুটে উঠেছে। অবিশ্বাস্য চাঞ্চল্যকর ঘটনাও। মেয়েটার দৃষ্টিজোড়া স্বচ্ছ কাচের মতন দেখতে হলেও তবু কোথায় জানি রহস্যময় একটা ভাবনা চিত্ত লুকিয়ে থেকে রয়েছে। এই সত্যি তার জন্য ভীষণ চমকপ্রদ। ফাহাদ প্রসঙ্গ পাল্টাল। গত বছর মেহেন্দি বাই অনন্যা নামে পত্রিকায় কিছু লেখা পড়েছিলাম, যেখানে স্পষ্ট লেখা ছিল মেহেন্দি বিজনেস করে স্বল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে মেহেন্দি ভাই অনন্যা। এছাড়া কিছুদিন আগে সময় চ্যানেলে একটা নিউজ দেখলাম, সেখানে একই কথা ছিল। প্রথমে আমি ভেবেছি দেশে কত অনন্যা আছে, তারা হবে হয়তো, কিন্তু রেমুর মন্তব্য শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষণকাল মস্তিষ্ক হতবাক নির্বাক ছিল। আমি তো কল্পনা অবধি পর্যন্ত করতে পারিনি আমাদের সেই ছোট্ট পাখি এ অবধি গিয়ে পৌঁছাবে। যার নিউজ দেখছি, ওই পত্রিকায় পড়েছি, সেই মেয়েটা আর কেউ নয়, আমাদের ছোট্ট পাখি। যখন শুনেছি, বিশ্বাস কর, এত আনন্দ হয়েছে ঈদের দিনের চেয়েও বেশি। যাক, জীবনে কম কষ্ট পোহাসনি। সৃষ্টিকর্তা এবার তোর দুহাত ভরে সুখের দিন দিয়েছে, এবার একটু শান্তি কর। তবে একটা কথা বলি পাখি, সময় হলে তোর মায়ের সঙ্গে অন্তত একবার হলেও দেখা করে আসিস। তুই যাওয়ার পর ওই এলাকায় আমার খুব কম যাওয়া হতো। গত বছর একবার গিয়েছিলাম তোদের বাড়ি। তোর মায়ের অবস্থা ভালো নয়, আগের থেকে শুকিয়ে গেছে। মুক্তির সঙ্গে তুই যাওয়ার পর থেকে কথা বন্ধ করে দিয়েছিল, এখন অবধি কথা বলে না। মুক্তি স্কুলে মাস্টারি করে, স্বাধীন বরিশাল লজিন থেকে বিএম কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে। বেশ লম্বা ও মোটা হয়ে গিয়েছে, এখন দেখতে চিনতে পারবি না। তোদের বাড়ি আর আগের মতো নেই রে। বাড়ির ভিতরে ঢুকলে কেমন মৃত মৃত মনে হয়। আগের মতো হাসি আনন্দ হই হুল্লা ওসব আর নেই। সব বিভৎস অতীতের নিঃসঙ্গ দুর্ঘটনার অতলে তলিয়ে গেছে। মুক্তি আবার এখনো বিয়ে হয়নি? না, তুই বাড়ি ছাড়ার পর নিখিল আর মুক্তির সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। প্রথমে মুক্তিকে নিখিল অ্যাভয়েড করত, যখন নিখিলের রাগ কমলো তখন মুক্তি নিখিলকে অ্যাভয়েড করছে। ও, আর একটা কথা, তোর হাজব্যান্ড মানে নবাব তালুকদার। অনন্যার জল শক্ত হয়ে এলো সহসা। ফাহাদকে মাঝপথে থামিয়ে দিল। খবরদার ওই লোকটির নাম আমার সামনে বসে মুখে নেবে না। ফাহাদ ভাইয়া, তিনি আমার কেউ হন না, কেউ না। ফাহাদ সেকেন্ড 10 চুপ রইল, তারপর বলল, তুই হাজার অস্বীকার করিস, তবু ইসলামিক আইন ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সে তোর বর। এই মহাসত্যিটা তো অন্তত উড়িয়ে দেওয়া যায় না, কিংবা অস্বীকার করা যায় না। যাই বল। অন্য উত্তর দিল না, চুপ রইল। এই সত্যিটা থেকে সে পালাতে চায় বহু দূরে, এমন এক জায়গায় পালাতে চায় যেখান থেকে তাকে কেউ খুঁজে পাবে না, কেউ না, এমনকি ওই ক্ষমতাবান দাপুটের লোকটাও না। হাঁটতে হাঁটতে ফাহাদ দাঁড়িয়ে পড়ে। পাখি, আমার মনে হয় কি জানিস, লোকটা যা ভুল করেছে তার প্রায়শ্চিত্ত বোধ তো কম হয়নি। 5টা বছর লম্বা একটা সময়, কিন্তু কম নয়। নিজের স্বজনপ্রীতি প্রাণের চেয়েও প্রিয়তম স্ত্রী ছেড়ে নিরুদ্দেশে দিন কাটাচ্ছে। এবার বেচারার প্রতি তোর একটু সদয় হওয়া উচিত। মানলাম তার একটু ভুল ছিল, সেটাকে একপাশে ফেলে রেখে এবার নিজেদের জীবন
রঙিন করে সাজানো উচিত। অনন্যা অবাক নেত্রে তাকালো। স্বজন প্রীতি ছেড়ে মানে তিনি নিজ গ্রামে নেই? না, তুই যেদিন বাড়ি ছেড়েছিলি তার ঠিক 4 দিনের মাথায় তার আগমন ঘটে গ্রামে। পুরো উন্মাদের মতো গ্রামে এসেছিলেন। হয়তো তোর মিসিং খবর উনি পেয়েছিলেন। এসেই পুরো 1 সপ্তাহ তোকে পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেছে। কিন্তু যে স্বেচ্ছায় আত্মগোপন করে তাকে কি ফিরিয়ে পাওয়া এত সহজ? কিভাবে যেন আমাকে টার্গেট করলো তা আমি জানি না। সন্দেহ প্রগাঢ় হলো তার। একদিন রাতে হুট করে আমার রুমে এসে হাজির। আমি তো ভারী অবাক। প্রথমে তিনি বিভিন্ন রকম হুমকি ধমকি দিলেন তোর খবর দেওয়ার জন্য। আমি বলেছি আমি এসব ব্যাপারে কিছুই জানি না। কিন্তু উনি কেমন ধূর্তমান লোক তা তো জানিস। সন্দেহ আমার উপর থেকে পড়ল না, নড়ল না। যখন দেখলেন শত হুমকি ধমকির কাজ হচ্ছে না, তখন সোজা আত্মসমর্থন করলো আমার কাছে। নিজের দুর্বলতা পুরোপুরি প্রকাশ করে আমার সামনে হাঁটু ভেজে বসে পড়ে গেলেন। অথবা মুখ ঢেকে হু হু করে ডুকরে কেঁদে দিলেন। কত হাজারি, কত আর্তচিৎকার করলেন তোর একটা খবর পাওয়ার জন্য। কত আকুতি মিনতি ব্যাকুলতা দেখালেন। আমি তো ওয়াদা করেছিলাম তোকে কারো কাছে কুক্ষণেও এই ব্যাপারে মুখ খুলব না। শেষে যখন দেখলেন কোনো মতেই তোর খোঁজ খবর আমি দিচ্ছি না, এরপর তিনি আমাকে বললেন, দেখ ভাই, আমি আর তোর কাছে কোনো অনুরোধ করব না। শুধু একবার বল ও ঠিক আছে তো, ওর কোনো ক্ষতি হয়নি। শুধু এতটুকু শুনতে চাই। এরপরে তোকে আর আমি কোনো বিরক্ত করব না, প্রমিস। আমি বিনিময়ে ঘাড় নাড়ালাম, বললাম হ্যাঁ ঠিক আছে। এরপরে তিনি বেরিয়ে গেলেন। যাওয়ার আগে তোর উদ্দেশ্যে কিছু হুমকি স্বরূপ কথা বলে গেলেন। তোকে 5 বছর সময় দিচ্ছে তিনি। এই 5 বছর তোকে নিজের লেখাপড়া সুন্দর মতন চালিয়ে যেতে বলেছে। কোনো পুরুষের স্পর্শে যেতে নিষেধ করেছে। টাকার দরকার হলে তাকে জানাতে বলেছে। টেলিফোন নাম্বারও দিয়ে গেছে। 5 বছর শেষ হলে তিনি ফিরে আসবেন এবং যে করেই হোক তোকে তার নিজের কাছে ছিনিয়ে হলেও নিয়ে যাবেন। এরপরে আর তার সঙ্গে আমার দেখা হয়নি। শুনেছে কেউ জানেও না তিনি কোথায় আছেন। তারা ছেলেপেলেরা রোজই ক্লাব খুলে বসে থাকে। নিখিল নাফ ভাইয়ের অবর্তমানের মাঝে মধ্যে ক্লাব পরিচালনা করে। অনন্যা দীর্ঘ শ্বাস ছাড়ে। হাত ঘড়িটা দেখে 8টা বাজে। ফাহাদ বলল, এখন যেতে হবে। এসেছিলাম এইদিকে একটা গুরুত্বপূর্ণ কাজে। ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। সেই কবে রিমুর সঙ্গে যে তোকে উঠিয়ে নিয়ে গেলাম, এরপরে আর যোগাযোগ করতে পারিনি, আসতেও পারিনি। মরার চোরে আবার আমার পুরনো ফোনটি চুরি করে নিয়ে গেছে। তার মধ্যে তোর বরের ছেলেপেলেরা প্রতিনিয়ত আমায় চোরের মতো ফলো করে, যেন ওদের ভাবিকে আমি কিডন্যাপিং করেছি। অনন্যা বলল, চলেই তো যাবে, রাখার আপাতত জায়গা নেই। সব জায়গা আমার মেয়েদের দিয়ে ভর্তি। তবে যাওয়ার আগে আমার মেহেন্দি অফিস, শোরুম, কারখানা, ফ্যাক্টরি দেখবে না? চলো দেখাই। ফাহাদ প্রবল আপত্তি জানালো। অনন্যা অন্য একদিন, আজ হাতে সময় কম। কোনো কথা শুনল না। ফাদের শার্ট টেনে শোরুমে নিয়ে চললো। পাঞ্জাবি আরো 2টো শার্ট দিয়ে দিল। নামকরা রেস্টুরেন্টে ঢুকে দুজনে রাতে ডিনার করলো। অনন্যা ফাহাদকে বিল দিতে দিল না, নিজেই দিল। ফাহাদ রাগ দেখালো। অনন্যা বিনিময়ে মুচকি হেসে বলল, তোমার কাছে আমি অলরেডি অনেক ঋণী, নতুন করে আর ঋণী হতে চাই না। সেদিন যদি তুমি আমাকে উপকার না করতে আজ হয়তো কোথায় থাকতাম তা জানি না। যাই হোক, বিধাতা যা করে ভালোর জন্যই করে। ফাহাদ মোবাইল টিপে টাইম দেখলো, 9:30 বাজে। এবার উঠি রে, আমার কথা ভেবে দেখিস। 5 বছর হয়ে তো গেল। কবে পাগলাটে লোকটা এসে পরে জানি না। আবার নতুন করে কি হুমকি ধুমকি দেয় বাপু। এসবের মুখোমুখি হতে এখন আমার ভয় লাগে। জানিসই তো তোর বরের ক্ষমতা সম্পর্কে। না আবার আমার কলেজের চাকরিটা খেয়ে বসে থাকে, তাহলে কিন্তু তোর ঘাড়ের উপর চড়ে বসে খাবো। অনন্যা অদর ছড়িয়ে গা দুলিয়ে হেসে উঠল। ওর খিলখিলানি হাসিতে চারিপাশ ভরে উঠল। হাসি বন্ধ হয়ে গেল ছোট্ট একটি তপ্ত শ্বাস ফেলে। সমস্যা নেই, ভাই হিসেবে খেতেই পারো। বলে। ফাহাদ খানিকক্ষণ চুপ করে থাকে, এরপরে ভীষণ তাড়া দিয়ে বলে, আচ্ছা আসি, আবার অন্য এক সময় আসবো। ঠিক আছে।
ফাহাদকে বিদায় দিয়ে অনন্যা হলে ফেরার আগে দিয়ে ওর মুঠো ফোনটি সশব্দে বেজে উঠল। ফোন অন করে দেখল শুভ ফোন করেছে। অনন্যা হ্যাঁ শুভ, বল। অনন্যা, তুই কোথায় আছিস? কেন? আহা, এত প্রশ্ন করিস না তো। হলের সামনে। হলে এখনো ঢুকিসনি? না। তাহলে একটা কাজ কর, একটা রিক্সা ডেকে শান্তর বাসায় চলে আয়, আমরা সবাই ওর বাসায় আছি। ভারী অবাক হলো। একটা ও রিক্সা ডেকে উঠে বসে পড়লো। এরপরে পরবর্তীতে শুভকে শুধালো। শান্তর কি হয়েছে? শান্তর লেবুর মা হারিয়ে গেছে রে। সেই সকালে বের হয়েছে ঝগড়া করে, রাত বেজেছে 9:45, এখনো অবধি বাড়ি ফেরেনি। শান্ত বেশ কয়েকবার ফোন করেছিল, ফোন বন্ধ বলছে। ওদের বাড়িতে কল করেছিল, লাবণী ওই বাড়িতে গিয়েছে কিনা জানতে। উল্টো লাবণীর বাপে হুমকি দিছে, তার মেয়েকে না পাওয়া গেলে শান্তকে জেলে ভরে দিবে। ভাব ব্যাপারটা কতদূর অবধি গড়িয়েছে। শান্ত সারাদিনে কিচ্ছুটি খায়নি, চিন্তায় অস্থিরতায় মুখটা শুকিয়ে গেছে, কাদো কাদো ভাব। আমাদের দেখে লজ্জায় অবধি সেই বেচারা কাঁদতে পারছে না। আমি বলেছি তোর কাঁদতে ইচ্ছা করলে কাঁদতে পারিস, আমি বিরক্ত করব না, বরং চোখে চশমা পরে থাকবো, দেখবো না। তোর কাঁদা শেষ হলে আমায় বলবি, চশমা খুলে ফেলবো। অন্য শেষের অংশটুকু গ্রাহ্য করলো না। তার বন্ধুরা সিরিয়াস মুহূর্তেও নিয়েও মজা করে। এরা এক একটা আসলে হয়েছে শয়তানের হাজ্জি। সে বলল, এটা তো ভারী দুশ্চিন্তার বিষয়। তার বলতে বাকি। আচ্ছা রাখছি, আসলে বাসায় কলিং বেল চাপ দিস, আমি একটু ঘুমাবো বুঝলি। কত রাত অবধি জাগতে হবে তার ঠিক নাই। তুই আসলে শান্তরের ডলে ডলে কয়েকটা দুধ ভাত খাইয়ে দিস। লেবুর মার শোকে শোকে ওর শরীরে এনার্জি অধিকাংশ শেষ, এখন একটু শক্তির প্রয়োজন আছে। বেঁচে থাকতে হবে তো নাকি? লেবুর মাকে খুঁজে না পাওয়া গেলে আরেকটা বিয়ে করতে হবে তো। বিবাহিত পুরুষ কি একবারে সিঙ্গেল থাকা যায়? অনন্যার সামান্য বিরক্ত ভাব লাগলো। শুভর স্বভাবে সে মাঝে মধ্যে চরম রকমের বিরক্ত হয়। এই ছেলে কাজের কথা চেয়ে অকেজো কথা বেশি বলে। সার সংক্ষেপে মূল কথাটুকু শেষ করলেই তো হতো, এত পেঁচানোর কোনো রকম কারণ ছিল না। সে ফোন কেটে শান্তদের বাসায় গিয়ে উঠল। কলিং বেল দিতে হলো না, তরু দরজায় খোলা রেখেছিল। এসে দেখলো সকলে কম বেশি মোবাইল নিয়ে ব্যস্ত। সে প্রচন্ড অবাক হলো। কেবলমাত্র শান্তকে দেখা গেল দুঃখী দুঃখী মুখ নিয়ে বসে থাকতে। শুভ চিত হয়ে শোয়া অনন্যাকে দেখে চট করে উঠে বসল। অনন্যা ফ্যান অফ করা দেখে সুইচ বোর্ড টিপে ফ্যান চালু করে দিল। এরপরে শান্তের পাশে বসলো। শান্তের মুখটা মলিন, আপাতত ওর পুরো মুখে এক নজর বুলিয়ে নিল সে। বেচারা মন মানসিকতা একটু হলেও বুঝতে পারছে। অনন্যা বেশ খানিকটা সময় নিল। এরপরে কণ্ঠের বেগ বহাল রেখে ধীরে স্থির স্বভাব চিত্তে বলল, নতুন করে ফোন দিয়েছিলি? শান্ত ফ্যাকাশে রক্তশূন্য মুখে তাকালো। হ্যাঁ বদুক, মাথা নাড়ল। ফোন বন্ধ। কিছুক্ষণ নীরব রইল, পরক্ষণে বলল, ও আমায় ঘৃণা করে রে অনন্যা। এতটা ঘৃণা কেন করে লেবুর মায় আমায়? আমি এতটাই জঘন্য রে যে আমার সঙ্গে একদণ্ড ভালো করে কথা বলা যায় না, সংসার করা যায় না। ওকে একবার ফিরে শুধু পাই, মুক্ত করে দিব, এরপরে যেখানে খুশি সেখানে যাক। অনন্যা রায়ানের ব্যাপারটা বললো না, হয়তো বলার প্রয়োজন বোধ কি দরকার বাড়তি ঝামেলা বাড়ানোর। এমনিতেই ওদের পেরেশানি শেষ নেই। ক্ষণকাল সে স্বভাবগতই মৌনতা অবলম্বন করে তারপর রহস্য পড়ল, লাবণীর একটি নতুন ফোন নম্বর আছে আমার কাছে। 2 দিন আগে ফোন দিয়েছিল, রবি সিম। আমার কাছে ওই নম্বরটি আছে শান্ত, দাঁড়া আমি দেখছি। শান্ত সহ বাকিরা বেশ চমকপ্রদভাবে বিস্ফোরিত অক্ষিগোচে ওর মুখ জাবিড়িতে থাকালো। এতে স্বল্পকালের জন্য অনন্যা নিজেকে সামান্য বিব্রত বোধ করল। এভাবে সকলের তাকানো কি আছে? হ্যাঁ, যদিও ব্যাপারটা অতি সামান্য তুচ্ছ। শান্ত ও চটপটে গলায় বলল, কই দেখি নাম্বারটা। অনন্যা ফোন কেটে বের করে দেখালো। শান্ত বলল, এটা খোলা থাকতে পারে, নতুন নিয়েছে বোধহয়। আমার কাছে নাম্বারটি নেই। তুই একটা কল দে তো অনন্যা, দেখ নাম্বারটা খোলা আছে কিনা। থাকলে জিজ্ঞাসা করবি কোথায় আছে, কি করছে। অনন্যা শান্তকে আশ্বস্ত করল। দাঁড়া আমি দেখছি। প্রথমবার কল দেওয়াতে রিং হলো। লাবণী কল ধরল। মলিন কণ্ঠস্বরে বলল, বল। ভলিউম বাড়িয়ে অনন্যা জিজ্ঞেস করলো, তুই কোথায় আছিস লাবণী? সকলে তোর জন্য কত পেরেশানিতে আছে। যেখানে থাকিস জলদি বাড়িতে চলে আয় বোন। শান্তর মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে বেচারা কেঁদে দেবে ভাব। কথার মাঝে খট করে লাবণী লাইন কেটে দিল। হ্যাঁ না কিছু অবধি বলল না। শান্ত অত কিছু ভাবলো না। লোকেশন ট্র্যাক করে বাইক নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। তার সঙ্গে অনন্যাও গেল। শুভ্রা আসতে চেয়েছিল, অনন্যা নিষেধ করেছে। লাবণীকে পাওয়া গেলে তারা জানাবে বলল। লাবণীকে ঠিক পাওয়া গেল লেকের পাশে। লেকের জলে পা ভিজিয়ে বসেছিল। শান্ত গিয়ে দপ করে ওর পাশে বসে পড়ল।
অনন্যা আবার ওদের একা ছেড়ে দিল। সে বাইকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। লাবণী শান্তর আগমন টের পেয়েছে ঠিকই, তবে শান্তর দিকে তাকালো না, যেন তার অগ্রিম জানা ছিল শান্ত নিশ্চয়ই তার সন্ধানে আসবে। আর সেটাই অক্ষরে অক্ষরে নিঃসন্দেহে মিলল। খানিকটা সময় কেউ কোনো কথা বলল না। পরোক্ষ নীরবতার দেয়াল ভেঙে মিহিসরে বলল সে, কেন আসলি? হিসেব কষতে। তুই আসলে চাসটা কি? যদি বলি তোর সঙ্গে সংসার করতে। শান্ত নিদারুণ চোখে তীব্র উৎকণ্ঠা, অবগতা, নিটল উষ্ঠাগত জীবের তলে চুবিয়ে নিয়ে বলল, ফাজলামো করছিস? এমন মুহূর্তে কেউ ফাজলামো করে শান্ত? আচ্ছা শান্ত, আমি কি মেয়ে হিসেবে খুব খারাপ, বাজে? আমার সঙ্গে সংসার করা যায় না? করবি তো? আমি আর কোনো রাগ পোষে রাখবো না। আর প্রমিস, সর্বদা তোর অনুগত থাকবো। কথাগুলো বলে শান্তকে আস্তে পিষ্টে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে লাবণী। শান্তর কাঁধ ভিজিয়ে যাচ্ছে, লাবণীর চোখে নোনতা অশ্রুতে। শান্তের অধিক চমকপ্রদে হাত পা কাঁপছে, কেমন শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। ওদের বিয়ে হয়েছে ঠিকই, তবে লাবণী কখনো ওকে ছুতে পর্যন্ত দেয়নি। এক খাটে ঘুমিয়েও আর 10টা স্বামী স্ত্রীর মতন স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি। বারবার কোলবালিশ দিয়ে মহাভারতের দেয়াল সৃষ্টি করে রেখেছিল। মাঝে মধ্যে হাত পা লাবণীর গায়ের উপর পড়লে এমন আচরণ করতো যেন সে ওর চরম শত্রু। সেই নারী কিনা তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে, তাও বুকের সঙ্গে। ভাবতেই তার অবাক লাগে। তবে কেন জানি তার প্রচণ্ড আজ আনন্দ লাগলো। মনটা আজ ভীষণ ফুরফুরেও সতেজ সতেজ মনে হলো। সে দুহাত উঠিয়ে লাবণীকে বুকের মধ্যে শক্ত করে ঠুকিয়ে নিল। আমি মেনে নিয়েছি তোকে। তোর প্রতি আমার কোনো অভিযোগ অভিমান নেই লেবুর মা। তবে তোর চাচাজানের কি হবে? কিচ্ছু হবে না। ওর সঙ্গে আমার আর সম্পর্কটা নেই, ভেঙে গেছে। এতদিন আমি ভুল পথে ছিলাম, আজ নিজের ভুল বুঝতে পেরেছি। অতঃপর আমি স্বীকার করছি নিজের দোষ। সরি শান্ত। লাবণী ও শান্তের আলিঙ্গন ছেড়ে শান্তের চোখের দিকে মায়াভরা দৃষ্টি মেলে তাকালো। শান্তের মনে হলো এমন মায়াভরা দৃষ্টিজোড়া নিয়ে মেয়েটা আগে কখনো তাকায়নি। তাকালে অন্তত সে আরো আগে প্রেমে পড়েছে। তো আমাকে একটা কিস করবি শান্ত? শুধু একটাই, প্লিজ। লাবণীর এহেন বাক্যে শান্ত হতভম্বের মতন চেয়ে রইল। হ্যাঁ না কিচ্ছু অব্দি বললো না। ক্ষণকাল চুপ থেকে লাবণীর দিকে তাকালো। মেয়েটার চোখের ভাষা আজ স্পষ্ট ও স্বচ্ছ, সহজে বোঝা যায়, অনুমান করা যায়। কিছু ঘুরে চিন্তিত মনে অনন্যার দিকে এক পলক তাকালো। সেই বেচারির এই দিকে কোনো খেয়াল নেই, ফোনে কথা বলতে ব্যস্ত। অপর প্রান্তের ব্যক্তিটি নিশ্চয় রঙ্গন ভাই। রঙ্গন ভাই ছাড়া এত মিষ্টি হেসে খেলে এই বান্দা আর কারোর সাথে কথা বলে না। ওদের কেমিস্ট্রিটা সে ঠিকই অনুমান করতে পারে না। ল কলেজের অধিকাংশ লোক ভাবে এরা সেরা কাপড়, চুটিয়ে প্রেম করছে, কিন্তু সে এবং তার বন্ধুমহল সকলে জানে অনন্যার প্রেমিক নয়। রঙ্গন ভাইকে নিজের একজন বেস্ট বন্ধু হিসেবে ভাবে। রঙ্গন ভাই অনন্যাকে কেমন চোখে দেখে সেটা আদৌ সে জানে না। ওনার আচরণ, চোখের ভাষার স্পষ্টতা নয়, তাই বোঝা বেশ কঠিন। অনন্যার থেকে দৃষ্টি সরিয়ে লাবণীর দিকে আনে। মেয়েটা এখনো গভীর চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে লাবণীর ওড়না দিয়ে দুজনের মুখ ঢেকে নিল। এরপরে কাপা কাপা হাতে লাবণীর কোমল ফোলা ফোলা গাল দুটি আলতো করে ধরল। পুরুষালী স্পর্শে নারী দেহটি লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে গেল। লাবণী পরম সুখে আস্তে করে দৃষ্টিজোড়া বন্ধ করে নিল। শান্ত তার নিটল উষ্ঠজোড়া মেলি কোমল অধরে নিমজ্জিত করল। ধীরে ধীরে তার অবাধ্য ছোঁয়া বাড়তেই থাকে। লাবণী বাধা দেয় না, যেন আজ শান্তর কাছে নিজেকে স্বেচ্ছায় সঁপেছে। খানিকক্ষণ পর হুক হুক করে কাশি শব্দ পায় তারা। উভয় থেমে পড়ে। শান্ত ওড়না সরিয়ে দেখলো অনন্যা উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। শান্ত এক গাল হাসল। লাবণী সামান্য লজ্জা পেল। তোর জ্বালা একটু রোমান্স করতে পারছি না। অনন্যা ঘুরে শান্তির মুখোমুখি হয়ে বলল, ঘড়ির কাঁটা দেখেছিস? 12টা 10 বাজে। তাছাড়া রোম্যান্স করার জায়গা কি এটা? বেডরুম আছে, স্বামী স্ত্রীর যত ভালোবাসা বেডরুমে দেখাস, কেউ বিরক্ত করবে না। এখন প্লিজ ওঠ, বাসায় ফিরতে হবে। শান্ত উঠে দাঁড়ালো। লাবণীকেও হাত ধরে দাঁড় করালো। অনন্যাকে জিজ্ঞেস করলো, তুই কোথায় নামবি? হলে? হল কর্তৃপক্ষ তো আমার শ্বশুর মশাই লাগেন। বৌমার প্রতি অতি দয়া দেখিয়ে কৃপা করবেন। 12টার 10 গেট খুলে দেবেন। শান্ত গভীর ভাবান্তরে পড়ে যায়। কিয়ৎক্ষণ ভাবার পর ঠোঁট উল্টে বলে, তাহলে যাবিটা কই? তোর অত ভাবতে হবে না, আমি আমার দোকানে যাচ্ছি। ওখানে মেয়েদের সঙ্গে ম্যানেজ করে থেকে যাব। তুই চিন্তা করিস না, দোকানের সামনে নিয়ে কেবল নামিয়ে দিস। শান্ত ঠিক আছে বলে
মাথা নাড়ল। প্রথমে বাইকে শান্ত, এরপরে লাবণী, তারপরে অনন্যা বসল। অনন্যাকে দোকানের সামনে নামিয়ে দিয়ে তারা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কেমন কইরা মন কাড়িব ওরে নিঠুরিয়া তোর প্রাণ হরবি, কেমন কইরা পাইনা গোতার দিশা রে, কেমন কইরা প্রাণ হরবি পাইনা গোতার দিশা। গানটি শেষ করে থামলো লম্বা সুদের ঘি বেশি দেহের শুভ্র লোকটি। সদনু মুখটিতে একরাশ তিমিরময় বিভীষিকা ঘেরা, স্বচ্ছ দৃষ্টিজোড়া জলে চিকচিক করছে তমিশ্রিয়ায়। তলিয়ে থাকা মুখ জাবিরিতে উদাসীনতায় ভরপুর ছোচে এক রত্তি হাসির কিরণটুকু নেই। মনের মধ্যে হাজারো জল্পনা কল্পনার বসবাস। অবাধ্য অস্ফুটন না বলা কথাগুলি বক্ষপটের এক কোণে ধামাচাপা দিয়ে রয়ে গেছে। এই অপ্রকাশিতব্য দহনের তিক্ত ব্যথা, মুমূর্ষতম এক ফালি যন্ত্রণার প্রতিনিয়ত তীব্র ছটফটানি। না যায় কাউকে বলন, না যায় শহর, কেবল ভেতর ও বাহির উভয় কুড়ে কুড়ে শেষ করে দিয়ে যায় বছরের পর বছর তার অযত্নে গড়া অবহেলায় বেড়ে ওঠা চুলগুলি বেশ লম্বা হয়ে এসেছে, কাটেনি আর, তবে দাড়িগুলো ছোট ছোট করে সেটা রেখে দিয়েছে। উন্মুক্ত চুলগুলি হুড়হুড়ে বাতাসে অনর্গল চোখে মুখে আছড়ে পড়ে। হাতে এখনো গিটারটি, তার স্বচ্ছ জলের মতন দৃষ্টিজোড়া সমুদ্রের মধ্যখানে স্থির। সমুদ্র ও নদীকে প্রবল স্রোতে ডিঙিয়ে যাওয়ার দুঃখ, কষ্ট, যন্ত্রণার ভাগ বইতে হয়, সইতে হয়। সেখানে তো আমরা মনুষ্যকুল, জীবন নামক চলতি পথে ব্যথা যন্ত্রণা সইতে হবে, আর এটাই নিয়ম। তিনি হাতে থাকা হেয়ার রাবারটি দিয়ে চুলগুলি ছুটি করেন, এরপর টুংটাং করে পুনরায় গিটার বাজাতে চান। তবে সুর আর উঠছে না। যেখানে মনের মাধুরী মাধুর্য সুর বিরহ বিচ্ছেদের ছন্দে হারিয়ে গেছে, সেখানে গিটারের সুর উঠবে কি করে? উল্টো জোরপূর্বক বাজাতে গিয়ে গিটারের তারে তার তর্জনী আঙ্গুল কেটে এক ফোঁটা রক্ত বেরিয়ে এসেছে। সেই দিকে তাকিয়ে গা কাঁপিয়ে হেসে ওঠেন তিনি। সেই হাসি কোনো স্বাভাবিক মানুষের মতো নয়, বড্ড উন্মাদের মতন প্রাণহীন নিষ্ঠুর হাসে। গিটার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন। বলিষ্ঠ হাতের পেশি যুগল টি শার্টের উপর দিয়ে ফুলে ফেপে দৃশ্যমান। চওড়া শরীরের শক্তপোক্ত বুকটা উন্মুক্ত। বাম পাশে নিষ্ঠুর এক নারীর নাম ট্যাটু আকারে লিপিবদ্ধ করে লিখে রেখেছেন। নিষ্ঠুর শব্দটি পুনরায় উচ্চারিত করতে গিয়ে তিনি গাল ভরে হাসল। হাসতে হাসতে চোখে জলবিন্দু এসে জমল। জাহাজের রেলিং ধরে ক্ষণকাল দাঁড়িয়ে একটি সিগারেট ধরলেন। তার কাছে সিগারেটও পাং ছুটে ঠেকলো, ভালো লাগলো না, ফেলে দিল সমুদ্রে। সবকিছু আজকাল প্রাণহীন, বিষাদ বিষাদ মনে হয়। সিগারেটে স্বাদ পান না, গিটারে সুর উঠে না, রজনীতে নিদ্রা হয় না, সমস্ত কিছু তার অগোছালো এলোমেলো মনে হয়। সব দোষ ওই পাষণ্ড নিষ্ঠুরতম নারীর। ওর কথা মনে পড়লে তার দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ার কোনো নেশাই কাজও করে না। অবশ্য নেশা বলতে ওই সিগারেট ফোঁকা, আর মাঝে মধ্যে বন্ধুদের পাল্লায় পড়লে একটু একটু ড্রিঙ্ক করা হয়, ব্যাস এতটুকুই। ওই নিঠুরিয়া নারীকে এক পলক দেখার জন্য কখনো কখনো বিহঙ্গ হয়ে ওর সান্নিধ্য পেতে উড়ে যেতে ইচ্ছে করে। তার ভাবান্তরের মধ্যে হঠাৎই সমুদ্রের ছাপ দেওয়ার মতন শব্দ হলো। তিনি আঁতকে উঠলেন, উকি মেরে রেলিং ধরে গম্ভীর কণ্ঠে উচ্চস্বরে ডাকলেন, এই রমিজ সমুদ্রে ঝাঁপ দিয়েছে কে দেখ তো। দেখছি ভাই, এরা ঝাঁপ দিয়েছে। বেশি অবধি যায়নি বোধহয়, তোল ওটাকে। জি ভাই। রমিজ সহ আরো দুজন লোক ছিল, সবাই মিলে ইরাকে জাল মেরে তুলল। সাঁতার জানায় বেশি দূর অবধি ডুবতে পারেনি মেয়েটা। রমিজ চোখ টাঙালো ইরার দিকে চেয়ে, শুকনো একটা তাওয়াল দিল ওর দিকে এগিয়ে, বাকি দুজনকে যেতে বলল। ওরা চলে গেল। রমিজ ইরার সামনে গিয়ে প্যান্ট টেনে বসে পড়ল। মরবে যখন মাঝ সমুদ্রে ঝাঁপ দিতে কুলে এসে দিল কেন? তার মধ্যে আবার জলপরীদের মতন সাঁতারও কাটছো। বাহ, কি চমৎকার দৃশ্য। ইরা হঠাৎই মুখ ঢেকে হু হু করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে তার হেঁচকে উঠে গেল, দু একবার হাসিও দিল। নাক টেনে ফ্যাসফ্যাসে গলদ এসে পড়ল। আপনি আমার সঙ্গে মজা করছেন রমিজ ভাই? সব তো আপনার মহান ব্যক্তিত্ববান, দাম্ভিককে ঘেরা সচ্চরিত্রবান ভাইয়ের জন্য হয়েছে। তিনি কি আমার চোখের ভাষা বোঝেন না? দীর্ঘ 5 বছর আপনাদের সঙ্গে আছি। এই 5 বছরে ওনার কত সেবা করেছি, কাপড় ধুয়ে দিয়েছি, রান্না করে দিয়েছি, জ্বরের সেবা করেছি। তবুও তিনি আমার দিকে ফিরে পর্যন্ত তাকাননি, যেন আমি তার জন্য নিষিদ্ধ ঘোষিত কোনো এক নারী।
যেই একদিন সরাসরি ভালোবাসি স্বীকার করেছি, ওটা আমার গলা চেপে ধরেছেন, দোগালে চড়িয়ে চর বসিয়ে দিয়েছেন, ওনার কক্ষ থেকে ধুর দূর করে তাড়িয়ে দিয়েছেন। এত অহংকার ড্যামাক কেন তার? মানছি উনি সুদর্শন, ভুল বললাম, একটু বেশি সুদর্শন, সুন্দর পুরুষ বটে, তাই বলে নিজের ব্যক্তিত্ব নিয়ে অহংকার করবেন? এত সুন্দর হওয়া সত্ত্বেও তিনি আমার দিকে ফিরে পর্যন্ত তাকান না। তিনি কি সত্যি আদৌ পুরুষ লোক?